পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন সেট 6। ইতিপূর্বে আমি 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের প্রশ্ন সেট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো ভিডিওতে। আর এই ভিডিওর শুরুতেই তোমাদের বলবো আসলে ইংরেজিতে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, আর যারা ভালো রেজাল্ট করছে তাদের বিভিন্ন নির্দেশনা যদি তোমরা ভালোভাবে শোনো, তাহলে তোমরাও সেভাবে চলে তোমরাও ওইরকম একটা রেজাল্ট করতে পারবে। যেমন 2023 সালের প্রথম হয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেবদত্তা মাঝি, সে কিন্তু ফার্স্ট হয়েছে। কুন্তল সিংহ মহাপাত্র 2021 সালে ফার্স্ট হয়েছে। আসলে এরা সবাই টেক্সট বইটাকে পূর্ণাঙ্গ প্রাধান্য দিত। আর আসলে ইংরেজি তার বাস্তব প্রমাণ, কারণ ইংরেজিতে তুমি যে প্যাসেজটা পড়ে তার উত্তরটা করবে। এই কারণে তোমাকে বেশি বেশি করে যেমন ভোকাবুলারি জানতে হবে, আর দ্বিতীয়ত সমস্ত বাংলা মিনিং, যদি তোমার একটা প্যাসেজ বা সারমর্ম বা ভাবার্থ যদি তুমি না বুঝো, তাহলে কিন্তু প্রশ্ন উত্তর করতে পারবে না। কাজেই এরকম একাধিক প্রশ্ন যদি পরপর তুমি সলভ করো স্ট্যান্ডার্ড মানের, হ্যাঁ, এবং তোমার ভোকাবুলারি, দ্যাট মিনস সেন্টেন্স মেকিং, এই সমস্ত যদি খুব ভালো একটা নলেজ থাকে, তাইলেও তুমি ইংরেজিতে 100তে 100 পেতে পারো। যাই হোক, এরকম আরও অনেক ভিডিও দেবো আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রশ্ন সেট 6, হ্যাঁ, এখানে একটা তোমার প্যাসেজ দেওয়া আছে, যেটা তোমাদের 2 নম্বর লেসন থেকে নেওয়া হয়েছে। এডমন্ড হিলারি, যেটা টেনজিং নরগে যে গল্পটা ছিল, ঠিক আছে, তো সেখান থেকে নেওয়া আছে। তারপরে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো এক এক করে সলভ করতে হবে, এবং পরবর্তীতে গ্রামার আছে। হ্যাঁ, তাই এই প্রশ্নে রাইটিং যে পার্টটা সেটা দেওয়া হয় না, অর্থাৎ প্যারাগ্রাফ অথবা তোমার লেটার। তাহলে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম আরও কয়েকটা প্রশ্ন দেখলে তোমরা সেই আইডিয়া নিতে পারবে। যাই হোক, সরাসরি আমি 1 নম্বর যে প্রশ্ন সেটাকে সলভ করব, কিন্তু 1 নম্বর প্রশ্ন সলভের আগেই তোমাকে যেটা হচ্ছে বাংলা মানে ভালো করে বুঝতে হবে। আর আমি এমনভাবে বাংলা মানে এখানে দিয়েছি, যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও আশা করি খুব ভালো করে বুঝতে পারবে, কারণ সমস্ত প্রশ্নের উত্তর বাংলাতেও আমি বিশ্লেষণ করেছি। তো 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সেট রিডিং স্কিল প্যাসেজ লাইন বাই লাইন আমি বাংলা আগে দেখাবো। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ দি ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953, যেটা আমাদের এই যে প্রথম লাইন, এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ দি ব্রিটিশ এক্সপিডিশন অফ মাউন্ট এভারেস্ট ইন 1953। তা বাংলা হচ্ছে 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। কলোনেল জন হান্ট লেড দি এক্সপিডিশন, কলোনেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার, হান্ট এমন একটি দল বেছে নিয়েছিলেন যাদের সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এরপরের যদি আমি বলি, সেটা হচ্ছে এডমন্ড হিলারি অ্যান্ড ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দি 11 চুজেন ক্লাইম্বার। হ্যাঁ, নিউজিল্যান্ড এবং পর্বতারোহী এডমন্ড হিলারি ও ভারতের শেরপা তেনজিং নরগে নির্বাচিত 11 জন পর্বতারোহীর মধ্যে ছিলেন। তারপরে আফটার মান্থ অফ প্ল্যানিং দি টিম বিগান টু ক্লাইম্ব, কয়েক মাস পরিকল্পনার পর দলটি পর্বত আরোহণ শুরু করে। আউট অফ অল দি ক্লাইম্বার অন the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. অভিযানে অংশ নেওয়া সকল পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জন শীর্ষে ওঠার চেষ্টা করার সুযোগ পান। হ্যাঁ, তারপরে যদি আমি বলি আউট, তারপরে তোমার গিয়ে হলো সুযোগ পান। হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার, প্রথম যদি বলি হান্ট সিলেক্টেড 2, অর্থাৎ হান্ট 2টি পর্বতারোহী দল নির্বাচন করেন। দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডুলেন অ্যান্ড চার্লস এভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দি সেকেন্ড টিম, প্রথম দলে ছিলেন টম বার্ডুলেন এবং চার্লস ইভান্স, আর দ্বিতীয় দলে ছিলেন হিলারি এবং নরগে। দি ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, প্রথম দলটি 1953 সালে 26শে মে এভারেস্ট চূড়ায় ওঠার জন্য যাত্রা করে।
এরপরে যেটা হচ্ছে তোমার দি টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short of the summit, still the highest any human being had yet reached. হ্যাঁ, তাহলে তারা চূড়া থেকে প্রায় 300 ফুট নিচ পর্যন্ত উঠতে সক্ষম হন। দে আর ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে তাদের ফিরে আসতে হয়। অ্যাট 4 AM on May 29, 1953, Hillary and Norgay awake and got ready for their climb. 1953 সালে 29 মে ভোর 4টায় হিলারি নর্গে ওঠে তাদের অভিযানের প্রস্তুতি নেন। তারপরে যদি আমরা বলি দি Hillary discovered that his boats had frozen and spent 2 hours defrosting them. হ্যাঁ, হিলারি দেখলেন তার জুতো জমে গেছে এবং সেগুলো গলাতে 2 ঘন্টা সময় লাগে। দি টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, সকাল 6:30টায় তারা শিবির ছাড়েন। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, আরোহণের সময় তারা একটি অত্যন্ত কঠিন পাথুরে দেয়ালের মুখোমুখি হন। এরপরে যেটা হচ্ছে তোমার দি রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ, সেই পাথুরে অংশটি এখন হিলারি স্টেপ নামে পরিচিত। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, সকাল 11:30টায় হিলারি নর্গে এভারেস্টের চূড়ায় পৌঁছেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গিভ হিম এ হিউজ ইন রিটার্ন, হিলারি নর্গের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান কিন্তু নর্গে তাকে আলিঙ্গন করেন। এরপরের প্রশ্ন, দি টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দি টপ অফ দি ওয়ার্ল্ড বিকজ অফ দ্য লো অক্সিজেন সাপ্লাই, কম অক্সিজেন থাকার কারণে তারা মাত্র 15 মিনিট চূড়ায় থাকতে পেরেছিলেন। দে স্পেন্ড দেয়ার টাইম টকিং ফটোগ্রাফ অ্যান্ড এনজয়িং দি ভিউজ, তারা ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে সময় কাটান। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করেন। হোয়েন their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. 15 মিনিট শেষ হলে তারা পাহাড় থেকে নেমে আসেন। এই ছিল তোমাদের টোটাল যে বাংলা মিনিং সেটা। এখন আমরা যদি প্রশ্নের উত্তর দেখি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি থ্রি। হু ওয়াজ দি লিডার অফ দি এক্সপিডিশন? হ্যাঁ, তাহলে লিডার কে ছিল? কর্নেল জন হান্ট ওয়াজ দি লিডার অফ দি এক্সপিডিশন, অর্থাৎ অভিযানের নেতা ছিলেন কর্নেল জন হান্ট। ফাইন্ড এ ওয়ার্ড হুইচ মিনস অ্যান অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, এক্সপিডিশন সেই ওয়ার্ডটার নাম, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্যে সংগঠিত যাত্রাটা হচ্ছে এক্সপিডিশন। হ্যাঁ, এরপরে 3 নম্বর, হোয়েন ডিড হিলারি অ্যান্ড নর্গে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, কখন তারা মাউন্ট এভারেস্টে পৌঁছালো? হিলারি অ্যান্ড নর্গে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM অন মে 29, 1953, বাংলা 1953 সালের 29 মে সকাল 11:30টায় তারা পৌঁছে। তারপরে হাউ ডিড দে স্পেন্ড দেয়ার 15 মিনিটস অ্যাট দি টপ? দে স্পেন্ড দেয়ার 15 মিনিটস অ্যাট দি টপ বাই টকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউজ, ছবি তোলা এবং দৃশ্য উপভোগ করে তারা সেই সময়টুকু পার করেছেন। হ্যাঁ, এরপরে আমরা যাব বি নম্বরে, ট্রু অ্যান্ড ফলস। এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। হ্যাঁ, আমরা এটা ভালো করে যদি দেখি, এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী ছিলেন, এটা সত্য, অর্থাৎ ট্রু। এরপরের যে তেনজিং নরগে ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া, এটা ফলস। তেনজিং নরগে ভারতের একজন ক্রিকেট খেলোয়াড় ছিল, এটা ভুল। তিনি ছিলেন একজন শেরপা ও পর্বতারোহী, তাই বাক্যটি ভুল। দি রক ফেস ইজ কল্ড নরগে স্টেপ, হ্যাঁ এটাও ফলস, কারণ সেই পাথুরে দেয়ালটির নাম নরগে স্টেপ, এটি ভুল। এর সঠিক নাম হিলারি স্টেপ, তাই বাক্যটি ভুল। হিলারি অফার ফুড টু গোড, হ্যাঁ এটা ফলস। হিলারি ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করেছিলেন, এটা ভুল। খাদ্য নিবেদন করেছিলেন তেনজিং নরগে, তাই বাক্যটি ভুল, অর্থাৎ নাম আলাদা। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তাহলে আমরা যদি দেখি, কমপ্লিট দি ব্রিটিশ এক্সপিডিশন, আমরা প্রশ্নটা, দি ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ওয়াজ অর্গানাইজড ইন ড্যাশ, অর্গানাইজড ইন 1953, মাউন্ট এভারেস্ট ব্রিটিশ অভিযানটি 1953 সালে সংগঠিত হয়েছিল। তারপরে হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম আর
এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। হান্ট এমন একটি দল নির্বাচন করেছেন যাদের সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। হিলারি স্ট্রেস আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি নর্গেস সঙ্গে করমর্দন করার জন্য হাত বাড়িয়েছিলেন। অ্যাট দি টপ অফ দি মাউন্ট এভারেস্ট হিলারি অ্যান্ড নর্গে টুক ফটোগ্রাফস। তাহলে মাউন্ট এভারেস্ট চূড়ায় হিলারি এবং নর্গে ছবি তুলেছিলেন। এই সি নম্বরের উত্তর হয়ে গেল। এরপর আমরা ডি নম্বরে আসছি। ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি সিন প্যাসেজ হুইচ মিনস দি ফলোয়িং এনি টু। পিক, এমব্রেস, তারপরে স্পেকটাকেল, তারপরে আর্থ। তাহলে আমরা যদি বলি পাঠ্যাংশের শব্দ খুঁজি, যেমন পিক, পিক অর্থ চূড়া, আর পাঠ্যাংশে সামিত অর্থ কিন্তু ব্যবহৃত শব্দ হচ্ছে সামিত। অর্থাৎ এই পাঠ্যাংশে পিকের অল্টারনেট যে তোমার ওয়ার্ড সেটা তোমরা বের করতে হবে। পিক হচ্ছে সামিত, ঠিক আছে। এরপরে এমব্রেস, এমব্রেস হচ্ছে আলিঙ্গন। আর হিউজ পাঠ্যাংশে ব্যবহৃত এই একই অর্থ হচ্ছে হিউজ। স্পেকটাকেল, স্পেকটাকেল অর্থ হচ্ছে দৃশ্য। আর ভিউও কিন্তু পাঠ্যাংশে ব্যবহৃত শব্দ ভিউ। তারপর সিনোনিম যেটা বলছি আবার, আর্থ, আর্থ মানে পৃথিবী, ওয়ার্ল্ড মানে পৃথিবী। আর্থের অর্থ পৃথিবী, পাঠ্যাংশের ব্যবহার শব্দ ওয়ার্ল্ড। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 নম্বর। ডু অ্যাজ ডিরেক্টেড, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দি সেন্টেন্স। এই সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করতে বলছে। তো দি সান রাইজেস ইন দি ইস্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দি সান, হ্যাঁ, আর প্রেডিকেট হচ্ছে রাইজেস ইন দি ইস্ট, মানে সূর্য বিদে হচ্ছে পূর্ব দিকে ওঠে, অর্থাৎ রাইজেস ইন দি ইস্ট। এরপরের যে সেন্টেন্স, সৌরভ গাঙ্গুলি ওয়াজ দি ক্যাপ্টেন ইন দি ম্যাচ। এখানে সাবজেক্ট হচ্ছে প্রপার নাউন, এটাকে আমাদের বলছে যেটা কোন নাউন সেটা প্রপার নাউন। সৌরভ গাঙ্গুলি হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনটা বলতে বলছে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দি ফিল্ড। এখানে মাই প্যারেন্টস মাঠে কাজ করেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি একটু দেখে আসি, মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন দি ফিল্ডস। মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব ফ্রম মাই প্যারেন্ট, হ্যাঁ, ইজ ওয়ার্কিং অন দি ফিল্ড। অর্থাৎ এখানে ইজটা অ্যাড হয়েছে, অর্থাৎ ও তোমার আর, মাই প্যারেন্টস মানে বাবা মা দুইজন, এই কারণে এখানে আর হয়েছে, ঠিক আছে। তারপরে যদি আমরা চলে যাই পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আউলের আগে কি হয়, ইউনিভার্সিটির আগে কি হয়, এ শার্টের আগে কি হয়, তারপরে তোমার ওয়াজের আগে কি হয়, এরকম করে সুইটেবল আর্টিকেলও বসতে পারে, প্রিপোজিশনও বসতে পারে। তাহলে আমরা যদি বলি অ্যান আউল মানে একটি পেঁচা, এই কারণে অ্যান হয়েছে। তারপরে এ ইউনিভার্সিটি, উচ্চারণ ইউ যদিও ভাওয়েল কিন্তু উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এ বসে, একটি বিশ্ববিদ্যালয়। সাচ এ গ্রেট ম্যান ইন এ শার্ট, শার্ট পরা, এই যে ইনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে ফুলমণি লাভস টু ওয়াচ সৌ ডান্স, হ্যাঁ, তো ফুলমণি সৌ ডান্স, হ্যাঁ, ভালোবাসে। তাহলে এখানে টু ওয়াচ, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রিপোজিশন। এরপর আমরা চলে যাব পরের, যে চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং। বি হচ্ছে পুরুষ মৌমাছি, গুছ হচ্ছে তোমার তোমার স্ত্রী হাঁস। তাহলে পুরুষ মৌমাছির চেঞ্জ করলে হয় ড্রোন, অর্থাৎ পুরুষ মৌমাছি। বি হচ্ছে মৌমাছি, স্ত্রী মৌমাছি, আর ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, আর গুছ হচ্ছে স্ত্রী হাঁস, আর এটা গ্যান্ডার হচ্ছে পুরুষ হাঁস। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। রাইট ওয়ান সেন্টেন্স ইউজিং পসেসিভ প্রোনাউন অ্যান্ড ওয়ান সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন। অ্যান্ড পসেসিভ প্রোনাউনটা কী হবে? পসেসিভ প্রোনাউনটা হচ্ছে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, হ্যাঁ, এটা পসেসিভ প্রোনাউন। এরপরে পার্সোনাল প্রোনাউনটা হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলও আরও গ্রো করবে। তাই পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।